গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি 5 জনের খোঁজ খবর নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র চলছে। অভিযোগ, প্রেস সচিবের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও সহযোগিতা করবে বিএনপি। ভাঙচুর, অগ্নিসংযোগের 3 দিন পর ধানমন্ডি 32 নম্বরে গৃহায়ন ও গণপূর্ত সচিব 100 কাঠার প্লট কার নামে দখলে রাখা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। 2 দফা সময় দিয়েও কোমলমতিদের হাতে সব বই পৌঁছে দিতে পারেনি সরকার। 15 ফেব্রুয়ারি নতুন ডেডলাইনেও পাঠ্যপুস্তক হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা। যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, সে পড়তেও চাচ্ছে না, বই নাই, কি করবে? যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমতি। ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেইনটাকে অব্যাহত রাখা উচিত। আওয়ামী লীগ শাসন আমলে খালেদা জিয়ার কারাভোগের 7 বছর আজ। স্বৈরাচারের দেশ ও রাজনীতি ছাড়া শর্ত প্রত্যাখ্যান করে বেছে নেন জেল জীবন। তাকে অন্তরীণ করতে পারাটাই জেলে ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা। তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না, আর যদি করে বাড়াবাড়ি করবে, আমি মাথা নত করতে রাজি না। 24-এর গণহত্যার অবশ্যই বিচার হতে হবে। এর আগে নির্বাচন চায় না জনগণ, বললেন জামায়াতের আমির। ক্ষমতায় এলে বৈষম্য নিরসন মূল লক্ষ্য। উন্নয়ন সংস্থা USAID বন্ধে বেকার কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সিদ্ধান্তে চিন্তিত সরকার। মন্ত্রণালয় বলছে খুঁজতে হবে অর্থায়নের বিকল্প উৎস। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। এ সময় ডাকাতির ঘোষণা দিয়ে বাড়ি ঘেরাও করে ছাত্র জনতার উপর চড়া হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয় অন্তত 20 জনকে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতের আধারে উত্তাল হয়ে ওঠে গাজীপুরের ধীরাশ্রম এলাকা। সাবেক মন্ত্রীর বাড়িতে চলে হামলা ও মারধরের ঘটনা। আহত হয় অন্তত 20 জন ছাত্র জনতা। এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতা পরিচয়ে একদল যুবক হামলা চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে তাদের প্রতিহত করার আহ্বান জানায় স্থানীয়দের একটি পক্ষ। এক পর্যায়ে বাড়ির চারদিক ঘিরে ফেলে মোজাম্মেল হকের স্বজন অনুসারীরা। বাড়ির ভেতরে থাকা লোকজনের উপর চড়াও হয় তারা। এদিকে আহতদের দাবি, বাড়িটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এমন ফোন পেয়ে সেখানে যায় স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার 20 থেকে 30 জনের একটি দল। এরপরই মাইকে ডাকাতির খবর ছড়িয়ে তাদের উপর ঐক্যবদ্ধভাবে চড়াও হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত 20 জনকে। পরে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। আমাদেরকে কল দিছে একটা আননোন নাম্বার থেকে যে এখানে নাকি হামলা, ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয়েছে। তো ওইখানে আমরা যাওয়ার পরে, ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে। স্টুডেন্ট কয়ে ওদেরকে ভাই ভিতরে ঢুকাই সারা এলাকাবাসী কে যে মাইক দিয়ে বলছে যে এখানে ডাকাত ঢুকছে, ওরা নিজেরা এটা প্ল্যানিং করছে। ওরা পায়ে ধরা পর্যন্ত বলছে, এই ভিডিও আছে যে ভাই আমরা স্টুডেন্ট বলবার ওদের উপর আরো ক্ষিপ্তে আরো মারছে। আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুঃসদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাআল্লাহ।
হামলার প্রতিবাদে রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোরে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অবস্থা গুরুতর হওয়ায় আহত 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রাতে স্থানীয় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শকের পর্যায়ে আমার দুজন সহকর্মীর কাছে যেতে চাই। গাজীপুরে রয়েছেন তারা। শুরুতেই যাব গাজীপুর রাজবাড়ী মাঠে সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল, মানববন্ধন থেকে ছাত্ররা কি বলছে, সবশেষ অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, ছাত্র জনতার যে ঘোষিত কর্মসূচিটি রয়েছে, বিক্ষোভ কর্মসূচিটি রয়েছে, সেটি কিন্তু কিছুক্ষণ আগ থেকেই শুরু হয়েছে। অর্থাৎ গাজীপুরের জেলা প্রশাসকের ঠিক উল্টো পাশের যে রাজবাড়ির মাঠটি রয়েছে, সেখানে গতকালকের যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে যে ছাত্র জনতার উপর হামলা হয়েছে, তার প্রতিবাদেই মূলত এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় যে সকল সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেখানে আসতে শুরু করেছেন। এখন বক্তব্য যিনি রাখছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সচিব আরিফ সোহেল। তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন। বক্তারা এখানে যেটি বলছেন, তারা আসলে বলতে চাচ্ছে গতকালকের যে হামলাটি হয়েছে সেটি ছিল একদম পূর্ব পরিকল্পিত যে তাণ্ডব সেটি চালানো হয়েছে শিক্ষার্থীদের উপর, এবং তারা সেটি পরিকল্পনা করেই শিক্ষার্থীদেরকে সেখানে ট্র্যাপে ফেলে তারপর তাদের উপরে যে হামলা চালিয়েছে তার বিচার চাচ্ছেন এবং সেটা দ্রুত গতিতে সেই বিচারের দাবি করছেন। এবং সেই সাথে সাথে তারা নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকেও বিচারের দাবি জানিয়েছেন। সেই সাথে সাথে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন। এই ছাড়া এখান থেকে এই সমাবেশ থেকে কিন্তু শিক্ষার্থী নেতারা বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে গতকালকের এই ঘটনায় যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ছিল, সেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর তারা শাস্তির দাবি করেছেন এবং বলা যায় যে সর্বোপরি তাদের যে আজকে বিক্ষোভ মিছিল এবং র্যালি, সেটি থেকে তারা চাচ্ছেন যে গতকালকের যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে তার একটি সুষ্ঠু বিচার এবং এর সাথে জড়িতদেরকে অচিরে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। শাওন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই পলাশ প্রধানের কাছে। গাজীপুরে আছেন তিনি মোজাম্মেল হোসেনের বাসভবনের সামনে। পলাশ, বাসভবন ভাঙচুরের পর ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি সেটা একটু জানাবেন এখন। শাওন, আসলে এটি হচ্ছে দিরাশ্রম এলাকার দাক্ষিণখান গ্রাম। এই গ্রামটি আসলে থমথমে বিরাজ করছে। আমরা কিন্তু গ্রামের আসলে এখনো কোনো যুবক বা মহিলা পুরুষ কাউকে কিন্তু আমরা কিন্তু দেখছি না, সবাই কিন্তু এলাকা ছাড়া। অর্থাৎ ঠিক এই যে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিতেই মূলত গতকাল সন্ধ্যার পরপর একটি এখানে ভাঙচুর এবং লুটপাট শুরু হয়। গাজীপুর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছে তাদের কাছে একটি ফোন যায়, যেটি আসলে যারা বৈষম্য বিরোধী ছাত্র অভিযোগ করেছিল গতকাল থেকেই। তারা বলছিল যে এই বাড়িটিতে আসলে লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আসলে বেশ 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘটনাস্থলে আসার পরেই মূলত তারা ভিতরে প্রবেশ করার সাথে সাথে অত্র এলাকার যে মাইকগুলো রয়েছে, বিভিন্ন মাইক দিয়ে আসলে মাইকিং করা হয় যে এলাকায় ডাকাত পড়েছে, প্রতিরোধ করার জন্য আসলে যেভাবে পারে সেভাবে যেন আসলে ঘটনাস্থলে আসে। এমন মাইকিং এর পর কিন্তু যারা এখানে 40 থেকে 50 জন যারা শিক্ষার্থীরা ছিল তাদের উপরে আসলে অতর্কিত হামলা চালায় এমনটা অভিযোগ করেছিল। এবং ঘটনার পর কিন্তু তারা অভিযোগ করছে যে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক রাত 10টার পর থেকে সেনাবাহিনী এখান থেকে ঘটনাস্থলে যারা আহত হয়েছিল তাদেরকে উদ্ধার করে, পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশও ঘটনাস্থলে এসে পরিদর্শন করে, অর্থাৎ পুরো বাড়িটিকে আসলে ঘেরাও করে। রাত ভর আমরা যে বিষয়টি দেখেছি যে অত্র এলাকার অভিযান হয়, বেশ কয়েকজন আটকও হয়েছে। সেগুলো আসলে তাদের জিজ্ঞাসাবাদ করছে আসলে কি বিষয়ে মূলত হয়েছে সে বিষয়ে হয়তো বা জানার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যে বাড়িটি সেটি কিন্তু আসলে তালাবদ্ধ রয়েছে, চারপাশে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি এবং স্থানীয় যে বিষয়টি সেটি কিন্তু আসলে কাউকে আমরা কারোর সাথে কথা বলবো, কারো বক্তব্য নিব আসলে কাউকে পাচ্ছি না। অত্র এলাকাটি কিন্তু
থমথমে বিরাজ করছে। বেশ এখানে যে মসজিদগুলো রয়েছে, বেশ কয়েকটি মসজিদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মসজিদগুলো আসলে তালাবদ্ধ রয়েছে। কাউকে দেখতে পাচ্ছি না যে ফুজু ইমাম এবং মুয়াজ্জেম কারোর সাথে কিন্তু আমরা কথা বলতে পারছি না। এই বিষয়টি আমরা কিছুক্ষণ আগেও দেখেছি। বেশ কয়েকটি মসজিদে ঘুরেছি, সেই প্রত্যেকটি মসজিদে কিন্তু তালাবদ্ধ রয়েছে। শাওন, পলাশ, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান 5 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাই রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। উপদেষ্টা জানান গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ছাত্ররা। আহতদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে 20 কাঠার একটি প্লট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল, অথচ দখলে আছে 5টি প্লট, যার পরিমাণ প্রায় 100 কাঠা। এসব বিষয়ে খোঁজ খবর নিতে সকালে ধানমন্ডি 32 নম্বরে যান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান। তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমকে এখনই কিছু বলতে চাননি। এদিকে চতুর্থ দিনের মতো ধানমন্ডি 32-এর বাড়িতে চলছে ভাঙচুর। ধ্বংসস্তূপ থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। ভাঙা ভবন দেখতে আজও উৎসুক মানুষের ভিড় সেখানে। তারা বলছেন, ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। সাধারণ জনগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাড়িটা ভেঙে সেই প্রতিশোধ আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে নিয়ে নিয়েছে। শেখকে সবাই সম্মান করে, কিন্তু শেখের ইজ্জত তার মেয়ে নষ্ট করে দিয়েছে। 15 বছর যেমন আমরা দুঃখ কষ্ট যা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে থেকে আমরা এগিয়ে কি বাজে নতুন সরকার, ভালো একটা উন্নত সরকার, মাটির মানুষ চাই। বারবার কথা দিয়েও শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে পারছে না সরকার। 10 জানুয়ারি, 31 জানুয়ারির পর এবার 15 ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়ার নতুন ডেডলাইন দিয়েছে এনসিটিভি। যমুনা টেলিভিশনের পর্যবেক্ষণ বলছে এবারও সেই প্রতিশ্রুতি রাখতে পারবে না মন্ত্রণালয়। এই অবস্থায় কালোবাজার থেকে বই কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবক শিক্ষার্থীরা। আল আমিন হক অহনের প্রতিবেদন। স্কুলে মেলেনি বিনামূল্যের বই, তাই ক্লাস 9 পড়ুয়া সন্তানের বই কিনতে নীলক্ষেতে মিজানুর রহমান। কালোবাজারে বোর্ড বইয়ের এক সেটের দাম 5 থেকে 12,000 টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। একজনকে পাইছে এরকম যে বলছে অরিজিনাল বোর্ড বই দিতে পারবো, কিন্তু দাম অনেক বেশি পড়বে। তবে পাইরেটেড কপি কেনা যাচ্ছে কিছুটা কম দামে। অবশেষে 3000 টাকায় এক সেট বই কিনলেন তিনি। আজকে এই ভাইকে বলতেছে এই ভাই আমার উপকার করতেছে, কালকে ম্যাজিস্ট্রেট আসবে, আসো ভাইকে কি বলে জরিমানা করবে। কেন? আমি বলবো যে ওই ম্যাজিস্ট্রেটটাকে জেল দেওয়া উচিত। ও কেন আসবে অন্যকে জরিমানা করতে? পারেন নাই কেন? আগে যখনই মিডিয়ায় আসে তখনই আপনাদের টনক নড়ে, এছাড়া চুপচাপ বসে থেকে ঘুমান। এই যে নয়া বাজার সহ বিভিন্ন 2-3 জায়গায় কাগজ কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির বিষয় চেপে গেলেও পাইরেটেড কপি বিক্রিতে দোষ দেখছেন না বিক্রেতারাও। তারপর আমি এক দৃষ্টিকোণ থেকে দেখি এটা বেআইনি অবৈধ, আবার আরেক দৃষ্টিকোণ থেকে দেখি যে যদি আমার এই যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কোমলমতি, ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেইনটাকে অব্যাহত রাখা উচিত। এরই মধ্যে শিক্ষাবর্ষের 1 মাস পেরিয়ে গেছে, এখনো বই হাতে না পেয়ে ক্ষোভ সবার মাঝেই। এখন যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, তো এই বইয়ের উপর নির্ভর করেও পারতেছে না। সে পড়তেও চাচ্ছে না, বই নাই কি করবে। এটা তো পুরো জাতির জন্য একটা, আমি কি বলবো, একটা ডিজাস্টার বলা যায়। এনসিটিভি বলছে 40 কোটি বইয়ের 56% শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। সেই হিসেবে এখনো ছাপানো বাকি 17 কোটি 76 লাখ বই, যার বেশিরভাগই নবম ও দশম শ্রেণীর। 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 9-এর বই সব চলে যাবে। আর এখনো যেগুলো 9 মেশিনে উঠছে সেগুলো আমরা থামাইতে বলি নাই, চলে যাক, অসুবিধা নেই। সব বই 15 তারিখের মধ্যে। 4-5-এর কিছু বই কয়েকটা ডিস্ট্রিক্টে পৌঁছতে সমস্যা হয়েছে, আমি লেগে আছি পিছনে, 15 তারিখের মধ্যে পেয়ে যাবে।
কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিদিন 40 থেকে 42 লাখ বই প্রস্তুত করা সম্ভব। সেই হিসাবে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে আরও 1.5 মাস প্রয়োজন। মিলগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা বাড়া নাই, কিন্তু চাহিদা পূরণ করার জন্য যে সময় ছিল সময়টা কমে আসছে, যে কারণে ওরা আমাদের চাহিদা মতো ওরা কাগজ দিতে পারতেছে না। এইবার যেহেতু গুণগত মানটা সরকার খুব সচেষ্ট এই ব্যাপারে, যে কারণে যে কোনো মিল উৎপাদনে আসতে পারতেছে না। এমন হযবরল অবস্থার দায় মুদ্রণকারী প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছে এনসিটিবি। অভিযোগের তীর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রব্বানী জব্বারের দিকে, যিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই। তারা পূর্ববর্তী সরকারের অনেক সুবিধা ভোগ করেছেন এবং তারা বিভিন্নভাবে একটা সিন্ডিকেট করে টেন্ডার ড্রপ করেছেন। এনসিটিবির ভেতরে বাইরে তাদের এক ধরনের যোগাযোগ আছে। কিছু লোক, কিছু প্রিন্টার এটার পেছনে থাকতে পারেন বলে আমাদেরকে গোয়েন্দা সূত্র থেকেও জানানো হয়েছে। বিগত সরকারের বেনিফিশিয়ারি যারা ছিলেন, যাদের কারণে বইয়ের মান খুব খারাপ হয়েছে, যারা আপনার মার্চ মাস পর্যন্ত বই দিচ্ছেন, তারা কোনো শাস্তির আওতায় পড়ে নাই। এবং খুবই দুঃখজনক, এনসিডিবির যে আপনার কয়েকদিনের যে তদন্ত হইল, আপনার ওইখানে দেখবেন প্রসঙ্গটাই আসে নাই। এ বিষয়ে কয়েকদিন যোগাযোগ করেও রব্বানী জব্বারের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা যাই হোক, দ্রুত বই হাতে চান শিক্ষার্থীরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এই অভিযোগ করলেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ভারত অপপ্রচার করে ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে। প্রেস সচিব বলেন, দেশে আর কোনো দিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সমালোচনা করলেও সহযোগিতা করবে বিএনপি। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ-অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ-অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আমাদের যে বিপ্লব, আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতির সব মানে ফলে যে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটার আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে দিয়ে। সুপ্রিম কোর্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। যাব তার কাছে। অহন, হঠাৎ করে আদালতে নিরাপত্তা বৃদ্ধির কারণ কি এবং এই ব্যাপারে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সেগুলো একটু জানাবেন। এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে আমরা জেনেছি যে এর ভেতরে কিছু ভাস্কর্য রয়েছে, সেগুলো ভাঙ্গার জন্য একটি গ্রুপ সকালে একটি ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু এই নিরাপত্তা বাড়ানো হয় এবং সেই নিরাপত্তা আমি যদি দেখাই, আমি এখন মাজার গেটে রয়েছি। এই মাজার গেট ধরে যারাই যাচ্ছেন তাদের সবাইকেই তাদেরকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। তল্লাশির শেষে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং এখানে পুলিশ যেমন রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন বিজেপির সদস্য, র্যাবও রয়েছেন। ব্যাপক নিরাপত্তা বলা যায় এবং আমরা দেখেছি সেনাবাহিনীর অন্তত 4টি এপিসি রয়েছে ডিএমপির এপিসি, জলকামানও রয়েছে। শুধু সেনাবাহিনীর সদস্যরা যে এখানেই গেটেই রয়েছেন বিষয়টি এমন নয়, তারা ভিতরের ভবনগুলোতেও অবস্থান নিয়েছেন, বারান্দায় অবস্থান নিয়েছেন, ছাদেও অবস্থান নিয়েছেন। এই ব্যাপক নিরাপত্তার আর অন্য কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা সেই বিষয়ে গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আপনি জেনে থাকবেন, বেশ কয়েকদিন ধরেই তো হামলার ঘটনা ঘটছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্টের এই এলাকাটি অবশ্যই নিরাপদ রাখতে হবে, যে কারণেই আপনি জেনে থাকবেন যে এই নিরাপত্তা বাড়ানো হয়ে থাকতে পারে এবং
গতকালও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন যে কোনো সহিংসতাই তিনি চান না, যে কোনো হামলা হোক সেটাও তিনি চান না। সাধারণ মানুষ যারা রয়েছেন নানান সময়ে হামলে পড়েন এবং সহিংসতার ঘটনা ঘটান, তাদের উদ্দেশ্যেও বলা হয়েছে তারা যেন এমন ঘটনা না ঘটান। নিশ্চয়ই সাধারণ মানুষ সেটি জানবেন, বুঝবেন এবং দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসবেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা সহ ভারত যারা পালিয়ে গেছে সবাই একসাথে বাংলাদেশের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন। মির্জা ফখরুল বলেন, কদিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন, এই মন্তব্য করেন তিনি। হয় রাজনীতি ও দেশত্যাগ নতুবা কারাগার। আওয়ামী লীগ সরকারের এমন শর্তের বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবাসী বেছে নিয়েছিলেন। বিদেশে চলে গেলে জেলে যেতে হতো না তাকে, কিন্তু সমঝোতায় না গিয়ে আবারও নিজের আপোষহীনতার স্বাক্ষর রেখেছেন বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগের শাসন আমলে কারাবরণের 7 বছর পূর্তিতে এসব কথা জানালেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আইনজীবীরা বলেন, কেবল শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েই বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতি পায় 2014 সাল থেকে, যখন ক্ষমতায় পতিত আওয়ামী লীগ সরকার। 2018 সালে 8 ফেব্রুয়ারি দেয়া রায়ে খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান। উচ্চ আদালতে সেই সাজা বেড়ে হয় 10 বছর। স্টেট মেকানিজমের মাধ্যমে বিরোধী দল এবং দলের প্রধান নেতৃত্বকে কলুষিত করা তো শেখ হাসিনা ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিকটেশনে একটা রায় দাঁড় করালো। আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রায় ঘোষণার দিন উপস্থিত ছিলেন খালেদা জিয়া। 7 বছর আগের এই দিনে সাজা ঘোষণার পর দ্বিতীয়বারের মতো কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সেই নির্জন কারাগারের একমাত্র কয়েদি হিসেবেই ছিলেন খালেদা জিয়া। এই যে তিনি জেনে শুনে এই যে আপোষহীন ছিলেন, এটা এরশাদের সময় শুরু হয়েছে, এই পর্যন্ত এটা প্রমাণিত। তাকে অন্তরীণ করতে পারাটাই ছিল বাংলাদেশের গণতন্ত্রকে বন্দী করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্দী করা। তাকে রাজনৈতিকভাবে যেন নিষ্ক্রিয় করে দেওয়া যায় তার পায়তারা করা। বিএনপি নেতারা জানান, 2018 সালে মামলার রায় দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়। এসব শর্তে কোনো রকম আপোষ না করে কারাবরণ করেন খালেদা জিয়া। পরবর্তীতে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি দিয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও ছিল একই রকম শর্ত, কিন্তু কোনোভাবেই দেশ, নেতাকর্মী ও জনগণকে ছেড়ে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন। বিভিন্ন মারফত, দেশি বিদেশি মারফত কিছু শর্ত দিয়েছিল যে এই কাজ করলে, রাজনীতি ছেড়ে দিলে, বিদেশে চলে গেলে তাইলে ওনাকে শাস্তি দেওয়া হবে না। তো শাস্তি তো দেওয়া হয়েছে মিথ্যা মামলা, বানোয়াট মামলা। তিনি বলছেন যে এই বানোয়াট মিথ্যা মামলায় শাস্তি হতেই পারে না, আর যদি করে বাড়াবাড়ি করবে, আমি মাথা নত করতে রাজি না। কোভিড মহামারীর সময় 25 মার্চ 2021-এ 3 বছরের বেশি সময় কারাগারে থাকার পর নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতাল, বাসা আর বাসা থেকে হাসপাতাল যাওয়া আসার মধ্যেই কেটেছে প্রায় 4 বছর। চলতি বছরের 15 জানুয়ারি খালেদা জিয়ার সেই সাজা বাতিল হয়। আপিল বিভাগের রায়ে খালাস পান তিনি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার 8 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত বছরের অক্টোবরে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। বাস পোড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় 2015 সালের 29 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 1 মার্চ, 3 মার্চ এবং যাত্রাবাড়ি থানায় 23 ও 24 জানুয়ারি মামলাগুলো দায়ের করা হয়। পরে এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। 2017 সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। সেই রুলে চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।
চব্বিশের গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় কক্সবাজার কলেজ মাঠে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার না হলে জাতির সাথে বেইমানি করা হবে। জামায়াত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার আগে বৈষম্য দূর করার কাজ করবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যারা দেশ চালাবে তাদেরই ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। সকাল 11:30টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় 12:30টায়। ঢাকা সহ 8টি বিভাগীয় কেন্দ্রে নেওয়া হয় ভর্তি পরীক্ষা। ঢাবিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, ব্যবসায় শিক্ষা ইউনিটে এবছর আবেদন করেছেন 41,008 জন। প্রতি আসনের বিপরীতে লড়েছেন 39 ভর্তিচ্ছু। উত্তীর্ণ না হলে শিক্ষার্থীদের মানসিক চাপ না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ভিসি। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুরা। ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল আমাদের অন্যতম বড় একটি আয়োজন। 41,008 জন আজকে আমাদের পরীক্ষার্থী আছেন এবং প্রতিটি আসনের বিপরীতে 39 জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন। আমার ভিতরে তো অনেক টেনশন, মেয়ে ভিতরে কি করছে না করছে আমি তো বলতে পারছি না। না, আমি কোনো টেনশন করতেছি না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ইতিপূর্বে, এখনও ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করবে। অনুষ্ঠিত হল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা। সকাল থেকে রুয়েট ক্যাম্পাসে 3 শিফটে হয় ভর্তি পরীক্ষা। এবার 1235টি আসনের বিপরীতে 19,915 জন ভর্তিচ্ছু অংশ নেন। প্রথম শিফটের পরীক্ষায় হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রাক নির্বাচনী শেষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 13 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। এক্সামের পরিবেশ অনেক সুন্দর ছিল, টিচাররা অনেক ফ্রেন্ডলি ছিল অ্যান্ড ইনস্ট্রাকশনসগুলো আমাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোশ্চেন স্ট্যান্ডার্ড যেমন হয়, বিগত বছরের কোশ্চেনের সাথে তাল মিলিয়ে প্রশ্ন হয়েছে। আজকে 3টা শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 9টার প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে গেছে, এটা 10টা পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফট দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এবং তৃতীয় শিফট বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিতরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের অভিযোগ, নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগদান করতে না পেরে আজ রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে তাদের। ফল প্রকাশের দীর্ঘদিন পেরোলেও কর্মক্ষেত্রে যোগদান করতে না পারার অভিযোগও জানান তারা। 6,000-এর বেশি মানুষ কেন নিজ অধিকার বঞ্চিত হবে, এই প্রশ্ন তোলেন তারা। দ্রুত এই বিষয়ে সমাধান করে নিয়োগ বঞ্চিতদের যোগদানের ব্যবস্থা করার দাবি জানান কর্মসূচি পালনকারীরা। গত বৃহস্পতিবার এক রিটের প্রেক্ষিতে ওই নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। 31 জন রিটকারীর জন্য আমাদের 6,531 জন ক্যান্ডিডেট সুপারিশপ্রাপ্ত কেন রাস্তায় দাঁড়াবে? আমাদের প্রাথমিক উপদেষ্টা বিধান রঞ্জন স্যারও আমাদের বলেছে, তোমরা আমার ফ্যামিলি, আমি কোনোভাবেই চাবো না আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হোক। তো আজকে আমরা কেন রাস্তায়? জয়েনিং এর পরে সে কনফার্ম যখন হয়েছে, হওয়ার পরে সে তার আগের চাকরিটা ছেড়ে দিছে। এখন তার উপায়টা কি? সে আগেরটাও হারাইলো, এখন এইটাও বন্ধ করে দিল। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধের ঘটনায় বেকার হয়ে পড়ছেন লাখো মানুষ। এর ফলে কেবল এনজিও খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটি নিয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অর্থায়নের বিকল্প উৎস খুঁজতে হবে এখন। মাহফুজ মিশুর রিপোর্ট। এ দফায়ও দায়িত্ব নিয়ে নানা ইস্যুতে তোলপাড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই 3 মাসের জন্য স্থগিত হয় ইউএসএআইডির কার্যক্রম। তারপর এটিকে ক্রিমিনাল সংস্থা অভিহিত করেন ট্রাম্প 2.0 প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক। এর পরপরই বন্ধ করা হয় ইউএসএআইডির কার্যক্রম। দেয়া হয় 7 ফেব্রুয়ারির মধ্যে সারা বিশ্বে থাকা কর্মকর্তাদের ওয়াশিংটনে ফেরার নির্দেশনা।
বৃহস্পতিবার শেষ অফিস করে তাই ঢাকা ছাড়তে হয়েছে সংস্থাটির অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাকে। USAID is not only not cooperative, they're completely unresponsive. They just don't consider that they work for the US. They just think they're a global entity and that their master is the globe and not the United States. গেল বছরও বাংলাদেশে 96টি প্রকল্পে $450 মিলিয়ন খরচ করেছে USAID। এর বেশিরভাগই খরচ হয়েছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো প্রকল্পে। নিজস্ব 3 শতাধিক কর্মকর্তা থাকলেও স্থানীয় এনজিও ও বিভিন্ন সংস্থার হাজার হাজার কর্মী সরাসরি যুক্ত এসব প্রকল্পে। কর্মক্ষেত্রে এখানে একটা বিশাল প্রভাব পড়বে, কারণ প্রচুর মানুষ এটার সাথে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন লেভেলে। প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, তাদের উপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। তারা পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হবে, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত খাত থেকে। অনেক নারী যারা একেবারে প্রান্তিক ছিল তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে শিশু স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো মৌলিক ইস্যুতেও। কর্মী প্লাস এই সমস্ত যে উপকারভোগী মানুষ, এই দুই ধরনের মানুষের জীবন যাত্রার মানের কথা, জীবন যাপনের কথা এবং তাদের সামাজিক মর্যাদার কথাও বিবেচনা করে আসলে এরকম সিদ্ধান্তসমূহ, এরকম তাৎক্ষণিক সিদ্ধান্তসমূহ নেওয়াটা একটা মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এই সিদ্ধান্তে চিন্তিত সরকারও। বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে। অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, অল্টারনেট মেকানিজম বের করতে হবে যে আমাদের কার্যক্রমগুলি কিভাবে চলে। সব কার্যক্রম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। ডিজিটালাইজেশন সহ আইসিটি সেক্টর, এমনকি শিশুদের ভীষণ প্রিয় সিসিমপুরেও অর্থায়ন তাদের। করোনার সময় ফাইজার ও মডার্নার যে কয়েক কোটি টিকা এসেছিল দেশে, তাও ছিল USAIDর উপহার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তরুণ প্রজন্মকে ম্যারাথনের সাথে যুক্ত করতে হবে। সুস্থ জাতি ও দেশ গড়তে ম্যারাথন প্রোগ্রাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এ পুরস্কার বিতরণ শেষে কথা বলেন তিনি। এবার রাজধানী 300 ফিটে এই ম্যারাথনে 10,000 দৌড়বিদ অংশ নেন। ভোর 5টায় রাজধানী 300 ফিটে এই ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। এখন পর্যন্ত এটাই দেশের সর্ববৃহৎ ম্যারাথন। এবার অংশ নিয়েছেন 10,000 দৌড়বিদ। এছাড়া 10টি দেশ থেকে বেশ কয়েকজন দৌড়বিদ প্রতিনিধিত্ব করছেন। প্রতিযোগিতাটি 5টি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজনে শারীরিক সুস্থতার পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে। ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে 300 ফিট মহাসড়কের উত্তর দিকের 4 লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা 7টা হতে আজ দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি। আমাদের সাথেই থাকুন।